বিয়ে তো পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in এ বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছেন যে প্রচুর ফোন নেবেন, সুতরাং আসুন ফোনে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যদিও আলোচনা থাকে, কারণ তিনি থাকলে আমাদের আলোচনা চলতেই থাকে এই অনুষ্ঠান শুরুর আগে এবং অনুষ্ঠান চলাকালীনও। কৌশিক ডি কাশ্যপ একদম আমাদের সঙ্গে সরাসরি। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। 3 জুন পৌঁছে গেছি। মঙ্গলদেব কর্কট রাশির বাড়ি ছেড়ে সিংহ রাশির ঘরে প্রবেশ করবার প্রায় সন্ধিক্ষণে এসে গেছি আমরা। আগামী 6 তারিখই কর্কট রাশির গৃহ পরিত্যাগ করবেন, সিংহ রাশির গৃহে যাবেন। গতকাল সম্ভবী অ্যাস্ট্রোয়ে সেই নিয়ে এপিসোড আপলোড হয়ে গেছে, বেশ কয়েক হাজার মানুষ অলরেডি দেখে ফেলেছেন। থ্যাংক ইউ। শুধু শুনলে দেখলে হবে না, এই বিষয়গুলো একটু দয়া করে শেয়ার করবেন, সেটা সিটিভিএনের পর্দাই হোক কিংবা আমার সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্ম হোক। কারণ ওইখানে লাইক ডিসলাইকের প্রশ্ন নেই, প্রশ্নটা সচেতনতা, সতর্কতার। তার কারণ অলরেডি কেতু রাহু জানি আমরা কুম্ভ এবং সিংহে আছে। মাসখানেক আগের করা বা 1.5 মাস আগের করা এখান থেকে অনুষ্ঠান, এই গ্রহযোগগুলো নিয়ে আমরা এখানে বারংবার সতর্ক করেছিলাম যে মঙ্গল কেতুর একত্রীকরণ হবে, বাঙালি একটু সজাগ যদি হতে পারি হওয়া উচিত। যদি পাউডার হয়ে যাওয়া শিরদাঁড়াটাকে আবার আঠা দিয়ে জড়ো করা যায় তাহলে নিজেদের পক্ষে মঙ্গলজনক হবে। এই কথাগুলো বারংবার বলা ছিল। এবং শুধু আমার রাজ্য না, আমার দেশ, যেটা পূর্ব প্রান্ত থেকেও নানাবিধ হ্যাজার্ড আসতে পারে, চীন বাংলাদেশ সম্বন্ধীয়, এবং সারা বিশ্ব সংসারের ক্ষেত্রেই অ্যাকচুয়ালি রাসায়নিক একটা ওয়ারফেয়ারের মতো গ্রহযোগ তৈরি হতে চলেছে। এবং এই মঙ্গল আগামী 6 তারিখ সিংহ রাশির ঘরে ঢুকবে, কেতুযুক্ত হবে। রাহুদেব অটোমেটিক্যালি দৃষ্টি দেবেন মঙ্গল কেতুর এই কনজাংশনের ওপর। বাই ডিফল্ট উল্টো দিকে যেহেতু রাহুদেব থাকেন 180-তে কেতুর। এবং মূলত এর মধ্যে যেটা হবে, মূলত জুলাই মাস নাগাদ শনিদেব বক্রী হবেন। সর্বদা আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে কোনো গ্রহ যে ভাব বা যে রাশির ঘর দিয়ে চলুন না কেন, সেই গ্রহ তার প্রবণতাই প্রদান করে। এবং যে রাশিস্থ গৃহে আছেন সেই রাশির যে প্রবণতা, সেই রাশির প্রবণতাকে মিলিয়ে ওভারঅল প্রবণতা দেন। এটাই নর্মাল জ্যোতিষশাস্ত্রের রুলিং। কিন্তু কোনো গ্রহ যখনই বক্রপ্রাপ্ত হন, বক্রী গ্রহ সর্বদা অনেক বেশি শক্তিশালী। তার কারণ বক্রী গ্রহের মধ্যে একটা উদম্য চেষ্টা বল তৈরি হয়, যেটা মোর অ্যাগ্রেসিভ করে সেই গ্রহটিকে। তা বর্তমানে তো মীন রাশিস্থ শনিদেব আছেন আমরা জানি, এবং থাকবেন 2027-এর 3 জুন অবধি। ওই রাশির গৃহেই থাকবেন, কিন্তু ওই রাশির গৃহে দুবার বক্রী হবেন। তার মধ্যে 2025 সালে বক্রী হওয়ার সময় এসে গেছে, জুলাই মাসেরই 13 তারিখ বোধহয় মোস্ট প্রবাবলি শনিদেব বক্র হবেন, এবং নভেম্বর মাস অবধি বক্রগতি শনিদেবের চলবে। সুতরাং একে জলরাশিস্থ শনিদেব কী ফলাফল হবে সিটিভিএনের পর্দা থেকে বা সম্ভবী অ্যাস্ট্রো পর্দা থেকে বলেছিলাম। সেই অনুযায়ী 22 এপ্রিল একদম ধর্মচিহ্নিত করে উগ্রপন্থী হানা আমরা দেখেছি। শনিদেব যখনই বক্র হবেন, মঙ্গলদেব এই সিংহ রাশির ঘরে যেই 6 তারিখ ঢুকবেন, রাহুর সাথে কেতু যুক্ত হবেন, রাহুর সাথে দৃষ্টি বিনিময় হবে। এবং মঙ্গলদেবের যেহেতু অষ্টম দৃষ্টি আছে, মঙ্গলদেব শনিদেবের ওপরে দৃষ্টি ফেলবেন। এর পরবর্তী ক্ষেত্রে আগামী জুলাই মাসের 29 তারিখ মঙ্গলদেব যখন আবার কন্যা রাশির ঘরে যাবেন, তখন কন্যা এবং মীন অপোজিট দুটো রাশি, শনি মঙ্গলের ডাইরেক্ট ফ্ল্যাশ চলবে। সেই নিয়ে আরও বিশদে বলবো, সম্ভবী অ্যাস্ট্রোতেও বলবো, সিটিভিএনেও বলবো। কারণ অদ্ভুত একটা ফেনোমেনা জুলাই মাসের এন্ড থেকে হবে, যেখানে মঙ্গলদেব কন্যা রাশিতে থাকবেন, মীন রাশিতে শনিদেব থাকবেন, বৃহস্পতিদেব মিথুন রাশিতে থাকবেন। পারস্পরিক এই 3টে গ্রহকে যদি আমরা খেয়াল করি, সবাই সবার থেকে কেন্দ্রে থাকবেন। শনির কেন্দ্রে মঙ্গল আছে সপ্তমে,
আবার শনির আরেকটা কেন্দ্রে বৃহস্পতি আছেন চতুর্থে, ঠিক বৃহস্পতির থেকেও মঙ্গল চতুর্থে, শনি দশমে, আবার মঙ্গলের সাপেক্ষেও শনি সপ্তমে, বৃহস্পতি দশমে। তার মানে সবাই স্কোয়ার অ্যাসপেক্টে থাকবে। কি ফেনোমেনা বলবো। অনেক জ্যোতিষ তো শেখেন, শিখতে থাকুন। যেগুলো কাজের কাজ নেই সেই জ্যোতিষ শিখে আলটিমেট জীবনে কী লাভ আমি জানি না, আপনারা জানেন ভালো। টোনা টোটকা, অমাবস্যা, পূর্ণিমা, D60 চার্ট অবধি অ্যানালিসিস করতে থাকলে 5 বছর কেটে যাবে সিটিভিএনে অনুষ্ঠান করতে করতে। একটাও ফোন জীবনে নেওয়া যাবে না। যদি শিখবো মনে করেন তাহলে আমি শেখাতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। কর্তৃপক্ষ যদি সাহায্য করে, আগে একদিন বলেছিলাম একটা বড় স্ক্রিন লাগিয়ে দিলে, আমি সেটা আপনাদের শেখাতে রাজি আছি, কারণ সেইগুলো শিখলে জীবনের উন্নতি হবে। আর টোনা টোটকা করলে জীবন রসাতলে যাবে পাকিস্তানের মতো। এবার জ্যোতিষশাস্ত্র মতে যেহেতু মঙ্গলকেতুর একত্রীকরণ, মঙ্গলকেতু মানেই একটা কেমিক্যাল রিয়াকশান, সুতরাং সেটা শরীর অভ্যন্তরস্থ মানুষের ক্ষেত্রে প্রাদুর্ভাব ঘটাতে পারে। যে যে রাশি লগ্নের ক্ষেত্রে মঙ্গলকেতু এফেক্ট তো সকলকেই করবে, যে যে রাশি লগ্নের ক্ষেত্রে বেশি করে করবে তাদেরও সাবধানতার প্রয়োজনীয়তা আছে। কিন্তু ওভারঅল গ্লোবালি এই মঙ্গলকেতুর অ্যাফ্লিকশন, মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির ওপর এবং রাহুর সাথে, মঙ্গলকেতুর সাথে রাহুর দৃষ্টি বিনিময়, বোধহয় জুলাই মাস থেকে জুন মাসের 6 তারিখ ঢুকবেন মঙ্গলদেব, কিন্তু অ্যাকচুয়াল কনজাংশনটা শুরু হবে 20-23 জুলাই অনওয়ার্ডস। মানে একদম সেম ডিগ্রিগত অবস্থান নেবেন মঙ্গলকেতু, বাই ডিফল্ট উল্টো দিক থেকে রাহুদেব। এবং তার আগেই জুলাইয়ের 13 তারিখ থেকে, যেহেতু হয়তো 13 না 14 খেয়াল পড়ছে না ডেটটা, ওই সময় থেকে যেহেতু শনিদেব বক্র হয়ে যাবেন, শনিদেবের মধ্যেও একটা অ্যাগ্রেসিভ ক্ষমতা চলে আসবে। এটা সামগ্রিকভাবে বিশ্ব সংসারের জন্য বলা যায়, বারবার আমি বলেছি যে এই বছরটা চলতে শুরু করবে সেপ্টেম্বর অনার্স। ঠিক আমরা বোধহয় 2025-এর সব থেকে কঠিন 3.5-4 মাসের মধ্যে পদক্ষেপ করতে চলেছি আগামী 6 জুন থেকে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মিডল সর্বাপেক্ষা কঠিন অবস্থা হতে চলেছে 2025-এর বিশ্ব সংসারের বুকে। বাঙালি জাগবে কি জাগবে না সেই নিয়ে তো আর বিশ্ব সংসার বসে থাকবে না। আমরা যদি জাগি তাহলে ভালো, যদি না জাগি, বেঁচে থাকি, বেঁচে থাকাটাই যদি আমাদের কাছে শেষ কথা মনে হয়, তাহলে মরে না গিয়ে বেঁচে থাকবো আর কি। এবার কি করব আমরা? আপনার আমার ব্যক্তিগত ধ্যান ধারণা, সচেতনতা, সতর্কতা এবং সামগ্রিকভাবে বিশ্ব সংসারে নজরদারি করে পারস্পরিক ভেদভাব ভুলে গিয়ে সঠিক দিশায় জীবনটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এবং মঙ্গলকেতুর এই অ্যামালগামেশন নানাবিধ প্রাকৃতিক আপদ বিপদও তৈরি করতে পারে। ভূমিকম্প থেকে, ভয়ঙ্কর ব্লাস্ট হওয়া থেকে, কেমিক্যাল এক্সপ্লোশন থেকে, সব কিছু। নট অনলি যুদ্ধক্ষেত্রে খালি, এগুলো প্রাকৃতিক ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ঘটতে পারে। সেদিকেও আমাদের সাবধানতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। এবং এই টেন্ডেন্সি কিন্তু এই জুন মাসের 6 তারিখ থেকে জাস্ট শুরু হলো। সব থেকে বেশি অ্যাটাকিং মুডে এই মঙ্গলকেতু থাকবে জুলাই মাস মিডল অনওয়ার্ডস, এবং সেটা সেপ্টেম্বরের 13 তারিখ অবধি চলবে। সুতরাং সেদিক থেকে আমাদের ব্যক্তিগত জীবনেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। চলাফেরা থেকে, খাওয়া দাওয়া থেকে, নিজেদের যাত্রা কখন করব, কিভাবে করব, সবটাই খুব বুঝে চলতে হবে। তার কারণ একদিকে অগ্নিতত্ত্ব আর একদিকে বায়ুতত্ত্ব কিন্তু ভয়ঙ্কর রকম ডমিনেটিং হচ্ছে। সুতরাং বায়ু এবং আগুনের যখন মেলবন্ধন হয় তখন একটাই ফলাফল হয়, তার নাম দাবানল। সেই দাবানলটা খালি মাঝে মধ্যেই আমেরিকার বিভিন্ন বনাঞ্চলে আমরা দেখেছি, খালি ওই প্রাকৃতিক দাবানল নয়, এটা কিন্তু সামাজিক প্রেক্ষাপটে দাবানল। কারণ মঙ্গল মানেই পুলিশ প্রশাসন, মঙ্গল মানেই মিলিটারি। কোথায় একত্রিত হবে? সিংহ রাশির ঘরে, যেটা রাজার সাইন। সুতরাং এরকম অনেক জায়গায় হতে পারে যে মিলিটারি অভ্যুত্থানের পরে রাজার চেয়ার গেল, সেরকম সিচুয়েশনও তৈরি হতে পারে। অথবা মিলিটারিরা নিজেদের রাজা মনে করবে, মানে এখনকার দিনের যারা প্রশাসক আছেন সেরকম হবে। আমার পাশের রাজ্যে সেরকম হয়ে যাবে কিনা আমি জানি না।
দুপাশের রাজ্য নিয়েই বলছি, পূর্ব এবং পশ্চিম, কারণ সিংহ রাশির ঘরটা অগ্নিতত্ত্ব প্রধান এবং কুম্ভ রাশির ঘরটা বায়ুতত্ত্ব প্রধান। জেনারেলাইজ ফর্মে জ্যোতিষশাস্ত্রে অগ্নিতত্ত্ব প্রধান ঘরগুলোকে ইস্টের দিক বলা হয় যেহেতু অগ্নিতত্ত্ব প্রধান, এবং বায়ুতত্ত্ব রাশির ঘরগুলোকে ওয়েস্টের দিক বলা হয়। কিন্তু আমার এই মতে একটু দ্বিমত আছে, আমার দ্বিমত নেই, এটা জেনারেল ফর্মুলা আর কি। অ্যাকচুয়ালি ইস্ট এবং ওয়েস্ট পার্টে সত্যি আদার্স অ্যাঙ্গেলেও যদি আমরা দেখি বিশ্ব মানচিত্রকে, সেখানে কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর এফেক্ট আছে। সবই সম্ভবী অ্যাস্ট্রোয় বলে রেখেছি আমি, কারণ পশ্চিম দক্ষিণ অংশ ইনক্লুডিং ওয়েস্ট এবং আমাদের টোটাল ইস্টার্ন অংশ গ্লোবালি এবং আমার দেশ, যথেষ্ট সাবধানতা কিন্তু প্রয়োজন আছে। সেখানে জীবনকে এগিয়ে নিয়ে চলতে হবে। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ করা লোকেরা কবে জীবনকে নিয়ে এগোবে আমি জানি না। আমি ভেবেছিলাম আমাদের শিক্ষামন্ত্রী বোধহয় কোথাও ঘুরতে গেছেন, তা আসার সময় দেখলাম তাদের শাসক দলের একটা কর্মী সম্মেলনে তার একটা মুখ দেখলাম, তিনি বোধহয় আসবেন এই লোকাল অঞ্চলে। তাই আমি ভাবলাম না, তাহলে বোধহয় ঘুরতে বেশি দূর যাননি, কারণ ওনাকে দেখতে পাচ্ছি না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অনেক দিন বেরিয়েছে, কলেজের কোনো নোটিফিকেশানই হয়নি, ছেলে মেয়েগুলো আসছে কী নিয়ে পড়বো স্যার জিজ্ঞাসা করছে, কোথায় পড়বো সেটা বুঝতে পারছে না, কোন স্ট্রিম নিয়ে কোন কলেজে কি ক্রাইটেরিয়া হবে সেটাই বেচারিরা বুঝতে পারছে না। আমি বললাম বেকার ভিজিটটা কেন দিতে এসছেন ছেলে মেয়েকে নিয়ে, আগে বেরোক, নোটিফিকেশান হোক, কলেজগুলো ক্রাইটেরিয়া বলুক, তারপরে জেনে যাবেন আর কি করা যাবে। জসমিন দেশে যদা আচার, শিক্ষা যেখানে ভুলুণ্ঠিত, শিক্ষকদের যেখানে হাঁটু ফেটে যায়, পায়ের সিনবন ভেঙে যায় পুলিশের ডান্ডায়, আর কোনো বাঘকে আদর করে মাংস খাওয়ানো হয়, তা সে রাজ্যে আর ভেবে তো লাভ নেই। সুতরাং এই তো হচ্ছে আমাদের পরিস্থিতি ওভারঅল। যথেষ্ট সাবধানতা ব্যক্তিগত জীবনচর্চায় আপনাকে আমাকে পালন করতে হবে, সামাজিক জীবনচর্চাও পালন করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ বোমা ফাটলে কিন্তু কোনো দল দেখে ফাটবে না, কোনো ধর্ম দেখে ফাটবে না। হ্যাঁ, ধর্ম জিজ্ঞাসা করে করে যদি ব্যাপারটা হয়তো আলাদা, সেই সিচুয়েশন কম আছে, সেই গ্রহযোগ ছিল বলে আগে বলেছিলাম। এখন কিন্তু আর হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন হয়ে যাবে, ও এখন আর ওইসব জিজ্ঞাসা হবে না। সুতরাং বুঝে কে কোন রাজনৈতিক দলের লোক, কে কোন ধর্মাবলম্বী, কত বয়স, 8 না 80, কিচ্ছু কিন্তু গ্রহদের অ্যাকশান রিয়াকশান কেয়ার করে না। আর গ্রহদের অ্যাকশান রিয়াকশানের যারাই কাণ্ডগুলো ঘটান তারা তো আরোই কেয়ার করেন না। সুতরাং সেখানে বুঝে চলাফেরা করবেন, খাওয়া দাওয়া করবেন, কারণ মঙ্গলকেতু ভয়ঙ্কর ব্লাড ইম্পিউরিটিস ঘটায়। যারা প্রচণ্ড প্রচণ্ড রকম যে কোনো ধরনের ব্লাড ইম্পিউরিটিসের সমস্যায় ভুগছেন শারীরিকভাবে, মানে রক্তদুষ্ট পীড়া, সহজ বাংলা ভাষায় বলতে গেলে, যদিও বাংলা ভাষাটা খুব সহজ হলো বলে আমার মনে হচ্ছে না, একটু বোধহয় ব্যাকরণগত একটু কঠিনই হলো। মানে যাদের কি বলবো, রক্ত দূষিত হয়ে কোনো রকম শারীরিক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে আছে, তারা যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, খাওয়া দাওয়াটা বুঝে শুনে করবেন, প্রয়োজন অনুসারে একদম ডাক্তারবাবুদের পরামর্শে থাকবেন। এটা আমার হাত জোর করে সকলের কাছে রিকোয়েস্ট। তার কারণ সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানটি কি বলছি না বলছি আমিই বুঝি না, আমি বলে যাচ্ছি আর লোক শুনে যাচ্ছে। যেরকম বক্তা আর সেরকম শ্রোতা, আমার এই প্ল্যাটফর্মে সেরকম শ্রোতার প্রয়োজনীয়তা নেই। সুতরাং যারা শ্রোতা আছেন আমি তাদের সম্মান করি, মর্যাদা দিই, তাদের জ্ঞানচক্ষু খোলা আছে, যার ফলে আমি আর দিদি এসে এত লেকচারবাজি এখানে করতে পারি মঙ্গলবার দ্বীপ্রহরে এবং শুক্রবার পড়ন্ত বেলায়। এটা আপনাদের জন্য একমাত্র, এবং আপনাদের জন্য, সেই আপনাদের জন্য যারা সত্যি জ্ঞানচক্ষুটা যাদের খোলা আছে, যারা নিজেদের জীবনকে সঠিক দিশায় নিয়ে যেতে চান, যারা নিজেদের সন্তানদের জীবনটাকে সঠিক প্ল্যাটফর্মে দাঁড় করাতে চান, জ্যোতিষশাস্ত্রকে সাহায্যের মাধ্যমে, মানে জ্যোতিষশাস্ত্রকে সঙ্গে নিয়ে, সেইটাই আমাদের সাহস অ্যাকচুয়ালি। সেটা দিয়েই আমরা কথা বলি, কত পকেটে পয়সা আসবে, চেম্বারে কটা লোক হবে, সব ঈশ্বরের কৃপা, গুরু পরম্পরার আশীর্বাদ, আপনাদের ভালোবাসা। ওখানে কৌশিক কাশ্যপের খামতি কোনো দিন হয়নি, উত্তরোত্তর বৃদ্ধিই পায় আপনাদের ভালোবাসা আশীর্বাদে, এবং এটা পাবেই, এটাই আমি কনফার্ম আছি।
তার কারণ কোনো ডাউন ভাইব্রেশনের কথা কৌশিক ডিকাশ্যপ জীবনে বলতে শেখেনি, অপোনেন্টকে বলেও না, কি চেম্বারেও বলে না, ওপেন মিডিয়াতেও বলে না। সুতরাং ভাইব্রেশন আপলিফ্ট করতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, এটা মাথায় রাখবেন। লম্বা সময়, জুন মাসের 6 তারিখ থেকে সেপ্টেম্বরের 13 তারিখ অবধি একটা লম্বা টাইম পিরিয়ড, কিন্তু গ্লোবালি কোথায় মিডল ইস্টে অ্যাটাক হয়ে যাবে, কখন কোথায় রাসায়নিক ওয়ারফেয়ার হয়ে যাবে, আর ওই জোকার মার্কা যদি জেলেনস্কির মতো লোক থাকে তাহলে মঙ্গলকেতু অ্যাগ্রাভেট হবে, এটার জন্য মঙ্গলকেতু বুঝতে হয় না। কি হবে, চুক্তি ডিচ করে আমেরিকা রাশিয়ার যা কাণ্ড ঘটালো ইউক্রেন, আমেরিকা জানুক চাই না জানুক, আমেরিকার দিকে বন্দুক তাক হবেই। সুতরাং সর্বদা সিজফায়ারের জন্য মিডিয়েটিং এফেক্ট না দেখিয়েও ঘোষণা করে দিয়ে, এখন ঘোষণা করে দিক তো ইউক্রেনকে আমি বলেছিলাম বোম্বারগুলোর ওপরে ড্রোন অ্যাটাক করতে, এত ক্ষমতাতে আমেরিকার ক্ষমতা নেই। কিন্তু এই মঙ্গলকেতু আসছে সেটা পুটিনও জানে না, সেটা বোধহয় মিস্টার ডোনাল্ড ট্রাম্পও জানেন না, আর জোকার জেলেনস্কি তো জানেই না। একেই বলে গ্রহের প্রভাব। কারণ গ্রহ যখন প্রভাব বিস্তার করে পরিবেশ তৈরি হয়ে যায় সামগ্রিক ক্ষেত্রে। ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে গ্রহ পরিবেশ তৈরি করতে চায়, কিন্তু আপনার আমার ব্যক্তিগত জীবন যদি সজাগ থাকি, সচেতন থাকি, সেই পরিবেশটাকে তৈরি করতে দেব না সম্পূর্ণরূপে, সেই কর্মটা করা যায়। ওই কর্মটা কোন দিশায় করবেন ওটাই জ্যোতিষশাস্ত্রের অ্যানালিসিস, সেটাই আমরা বুঝি না, যার ফলে বারবার ডুবি, বারবার বোম বিস্ফোরণ আপনার আমার লাইফে ঘটতে থাকুক। বাঙালি এটাই চায়, বাঙালি তো এটাই চায়, তাই ঘটছে। কবে শেষ হবে জানি না। কেউ ফোনে আছেন, অনেকক্ষণ খুব রাগ করছেন, এবার আমার দিদির মাথায় কেমিক্যাল ওয়ারফেয়ার শুরু করবেন। ফোনটা নিয়ে ফেলি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মৌসুমী বলছি। আচ্ছা, টিভির আওয়াজটা একটা মিউট করে দেবেন। হ্যাঁ, টিভির আওয়াজটা মিউট আমি করে বারান্দায় দিয়ে। আছি। আচ্ছা, স্পিকার যদি অন থাকে অফ করে দেবেন, নাহলে কেটে যাবে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের কি নাম দিদি? সৌম্যদীপ। সৌরজিৎ? সৌম্যদীপ? সৌম্যদীপ সৌম্যদীপ কি? হাজরা। সৌম্যদীপ হাজরা। বলুন ডেট অফ বার্থ। 21/3/2005। 21/3/2005। খুব ভালো, ভেরি গুড। সময়? সময় দুপুর 3:47। দুপুর 3টে। কোথায়? বর্ধমান। বর্ধমান। এখন কোত্থেকে বলছেন? আমি এয়ারপোর্ট থেকে। এই এয়ারপোর্ট, দমদম এয়ারপোর্ট? এরিয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। বেশ। বর্ধমানে জন্মেছে কেন? আপনার বাপের বাড়ি বর্ধমান নাকি? না না, শ্বশুর বাড়ি। আচ্ছা, অরিজিনাল শ্বশুর বাড়ি ওখানে। বেশ। সৌম্যদীপের জন্মবার কি ছিল? সোমবার। সোমবার ছিল। মকর লগ্ন কর্কট রাশি দেখা যাচ্ছে, তাই তো? কি লগ্ন? মকর লগ্ন কর্কট রাশি। জানেন? কেন, আপনি অন্য কিছু জানেন? হ্যাঁ আমি জানি কর্কট রাশি আর সিংহ লগ্ন। দাঁড়ান এক সেকেন্ড। আপনি 3:47 বলেছেন তো? হ্যাঁ দুপুরবেলা? হ্যাঁ। তাহলে PM পিএম তো? হ্যাঁ। আপনি পিএম বলেছেন, আমি এএম শুনেছি। যাই হোক, হ্যাঁ, সিংহ লগ্ন কর্কট রাশি। বেশ, বলুন কি পড়াশোনা করছে ছেলে? ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে। কি নিয়ে, স্ট্রিম কি? কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। বেশ। কোথায়, কলকাতায় পড়ছে না বাইরে পড়ছে? না না, কলকাতায়। কলকাতায়। বলুন কোন ইয়ার হয়েছে এটা? সেকেন্ড ইয়ার। সেকেন্ড ইয়ার। ভালো করে পড়াশোনা করতে বলুন। ঠিক আছে, কোনো অসুবিধার কিছু নেই। পরবর্তী ক্ষেত্রে চাকরি পেয়ে বাইরে চলে যাবে। ভালো করে পড়াশোনা করতে বলুন। তার মানে সামনের বছর থেকে ক্যাম্পাসিং হবে, তাই তো? কিন্তু ওর রেজাল্টটা তো ভালো হচ্ছে না। পড়াশোনা করলে ভালো হবে, পড়াশোনা না করলে কি করে ভালো? সমস্যা হয়ে যাচ্ছে। কেন, কি করছে? প্রেম করছে আর মায়ের মুখে তর্ক করছে? না 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 না, তাহলে সেটা করছে না। প্রেম করছে না? পড়াশোনা করতে ভালো লাগছে না। কি করতে ভালো লাগে যে ওর? ও খেলাধুলা করতো আগে? মোবাইলে গেম। তা গেমের, ভালো করে গেম তৈরি করতে গেলেও তাকে তো পড়াশোনা করতে হয়। ধরুন খুব আপ টু ডেট ও নিজে একটা গেম বিল্ড করবে যেটা সারা পৃথিবীর লোক খেলবে,
তার জন্য তো ওকে পড়াশোনা করতে হবে। সেটাই তো বোঝাতে পারছি না। বোঝাতে পারছেন না, এবং বোঝাতে গেলে কি করছে, চিৎকার, নাকি ও তুমি কিছু বোঝো না, ও ঠিক করে নেবো, কি বলছে? আপনি টিভিতে না শুনে আমার কথাটা শুনুন, শুনতে পাবেন না আপনি। আমার কথাটা শুনুন, আমাকে উত্তরটা দিন। হ্যাঁ হ্যাঁ, আপনি বোঝাতে গেলেও কি বলছে? দূর ভালো লাগছে না পড়তে, বোরিং লাগছে। বোরিং লাগছে? তা পড়াশোনাটা লেজি লাগছে। হ্যাঁ, কি লাগছে? লেজি? লেজি প্রচন্ড। হ্যাঁ, লেজি না, আপনার ছেলে সুখী। লেজি আর সুখীর ফারাক আছে। আপনার ছেলে সুখী, লেজি না। হাসি প্রমাণ করছে আমি ঠিক কথা বলছি। খালি মাংস খাবো, সুইগি জোম্যাটোর অর্ডার দেবো, না তো হাফ প্যান্ট পরে পাড়ার মোড়ের দোকান থেকে রোল চাউমিন হ্যান ত্যান এইসব এনে খাবো, বাড়িতে বসে গঁ 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 করে খালি এসি চালিয়ে গেম খেলবো। এই তো হচ্ছে আপনার ছেলের প্রবণতা। সেকেন্ড হাউসে বৃহস্পতি কেতুর গুরুচণ্ডাল দোষ, বুধ নিচস্থ নিজভঙ্গ হয়েছে শুক্রের দ্বারা, বাট ওখানে রবি রাহু শুক্র বুধ সব একত্রিতভাবে অষ্টমস্ত বসে আছে, যার ফলে পঞ্চম স্থানের মতিস্থানের বৃহস্পতি গুরুচণ্ডালে মাঝে মধ্যে আপনি বললেও চিৎকার করছে, কারণ মঙ্গল তুঙ্গি চন্দ্রমঙ্গলের দৃষ্টি হয়ে বসে আছে। বর্তমানে কেতুর দশা চলছে। কেত ছুড়ায় ক্ষেত, কেতুর দশা পড়া মানে জীবন উল্টে দেখো পাল্টে গেছে। এমনি উল্টে পাল্টে যাবে, তার জন্য পৃষ্ঠা উল্টাতে হবে না। পড়াশোনাটা কমপ্লিট করতে হবে। পড়াশোনাটা কমপ্লিট করতে হবে, সেটা ছেলেকে বোঝাতে হবে সঠিকভাবে। এটা যদি ও বোঝে তাহলে ভালো। বর্তমানে যা কন্ডিশন চলছিল তার থেকে একটু বেটার কন্ডিশনে অষ্টমেশের ঢাইয়া কাটার পরে এসছে কর্কট রাশির মানুষজন, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর মোটের ওপর এখানে যা প্রবণতা আমি দেখতে পাচ্ছি, আপনার ছেলের বোধহয় 1 বছর গ্যাপ হয়ে যাবে। ও বাবা, হ্যাঁ, মনে হচ্ছে তো আমার তাই। কারণ সব থেকে কঠিন সময়ের মধ্যে ও এই মে মাসের 19 তারিখ থেকে ঢুকেছে। সব থেকে কঠিন সময়ে ঢুকেছে এই টোটাল পিরিয়ডটার মধ্যে। কারণ দশা কেতুর আন্ডারে রাহুর, অষ্টমস্ত রাহু বসে আছে, কেতু বসে আছে। ইরিটেশন অ্যাগ্রেশন এগুলো বাড়বে। খুব বুঝিয়ে শান্ত মতো যাতে সেমিস্টার টু সেমিস্টার একটা স্ট্যান্ডার্ড রেজাল্ট অন্তত রাখা যায়, কারণ ভবিষ্যতে কিছু করে খেতে হবে তো, সেটা ওকে দয়া করে বোঝানোর চেষ্টা করুন। গুরুচণ্ডাল দোষের শান্তি প্রতিবিধান করুন। আর বসে বসে ওই খালি ভাজা পোড়া মাংস খাওয়াটা একটু বন্ধ করান, তা না তো ভয়ঙ্কর পেটের অবস্থাও কিন্তু খারাপ হবে। সাপোর্ট দেওয়া ভালো, এত সাপোর্ট দেবেন না, আপনি একটু বেশি সাপোর্ট দিচ্ছেন আমার মনে হচ্ছে। কিছু মনে করবেন না কথাটা শুনে। বাবা বাচ্চা করতে হবে, বাট এখন বড় হয়েছে, সঠিক দিশায় নিয়ে যেতে হবে। এটাকে একটু মাথায় রাখবেন প্লিজ প্লিজ। তা না তোর আলটিমেট অ্যাগ্রেশনটা বেকার হচ্ছে, ওই আগুনে ও নিজেকে ধ্বংস করে ফেলছে, মুশকিল হয়ে যাবে তো। এই জায়গাগুলোকে ঠিক করুন, সঠিক দিশায় ওকে নিয়ে যান, কিভাবে লাইফটা চালাতে হবে, যেখানে ও গেমও খেলবে পড়াশোনাও করবে, সবটা একটা রুটিনে আনতে হবে। খালি ফোন করে জিজ্ঞাসা করলে গুরুচণ্ডাল তো শান্তি করলে এখানে সব হবে না, ওর মন শরীরকে ব্যালেন্স করতে হবে। অবশ্যই তাই। আজকে আর হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো দাদাকে আবারও, এবং অবশ্যই আগামীকাল আসানসোল চেম্বার রয়েছে, দেখা হবে। ধন্যবাদ আপনাদের, নমস্কার।